চ্যাপ্টার 247 দ্য হোল স্টোরি। আয়নার ভেতরের প্রতিবিম্বটা একদম পরিষ্কার ছিল, কিন্তু মনে হচ্ছিল যেন কালো রাজকীয় পোশাক পরা নারী সেখানে কখনোই আসেনি। ক্লাইন মোরেত্তি গোপনে তার স্পিরিট ভিশন চালু করল, কিন্তু কিছুই দেখতে পেল না। আমি কি মাত্রই একজন মেয়ে ভূতকে আমার দেহরক্ষী হিসেবে নিয়োগ দিলাম? সে তো সাধারণ কোনো মেয়ে, ভূতের চেয়েও অনেক বেশি অদ্ভুত, অন্তত স্পিরিট ভিশন দিয়ে তো সাধারণ ভূতদের দেখা যায়। ক্লাইন চিন্তিত মুখে পকেটে রাখা আজিকের তামার বাঁশিটা ছুঁয়ে দেখল, কিন্তু সেটার কনকনে ঠান্ডা ভাব ছাড়া আর কিছুই সে অনুভব করতে পারল না। আগের মতোই বাঁশিটার মধ্যে নতুন কোনো পরিবর্তন আসেনি। তামার বাঁশিটা তার ওপর কোনো প্রভাবই ফেলতে পারছে না। মনে হচ্ছে সে বোধহয় কোনো আনডেড প্রাণী নয়, তবে আমি পুরোপুরি নিশ্চিত হতে পারছি না। এর আগে তামার বাঁশিটা আমার সাথেই কবর দেওয়া হয়েছিল, কিন্তু আমার আশেপাশের মৃতদেহগুলো তো তখন কোনো অস্বাভাবিক আচরণ করেনি। এর কারণ কি এই যে গোরস্থানে যাদের কবর দেওয়া হয়েছিল তাদের জন্য আগে থেকেই প্রিস্ট এবং বিষপরা শেষকৃত্য সম্পন্ন করেছিল? এটা কখন কাজ করে আর কখন কাজ করে না? মিস্টার অ্যাম্বাসেডরের সাথে এই ঝামেলাটা একবার শেষ হয়ে যাক, তারপর যদি আমি বেঁচে থাকি তাহলে গোরস্থানে গিয়ে এর প্রভাব এবং সীমাবদ্ধতাগুলো বোঝার চেষ্টা করব। আমি তো আর সবসময় এরকম একটা টাইম বোমার মতো জিনিস সাথে নিয়ে ঘুরতে পারি না। ক্লাইন মুখ ধুয়ে বাথরুম থেকে বেরিয়ে আসল। সে বসার ঘরে রাখা খবরের কাগজটা মাত্রই হাতে তুলে নিয়েছিল। ভাবছিল ওখানেই বসবে নাকি শোবার ঘরে গিয়ে পড়বে। ঠিক তখনই ডোরবেল বাজার শব্দ শুনতে পেল সে। টুংটাং শব্দটা শুনে ক্লাইনের মনটা একদম সতর্ক হয়ে গেল। সে তার কোটটা গায়ে জড়িয়ে নিল, যেটার পকেটে সব ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র রাখা ছিল। তারপর খুব সাবধানে পা ফেলে দরজার দিকে এগিয়ে গেল। সে খুব ভালো করেই জানত যে আগামী কয়েকদিনের মধ্যেই মারাত্মক বিপদ ঘনিয়ে আসছে। দরজার পেছনে দাঁড়িয়ে এক মুহূর্ত অপেক্ষা করার পর বাইরের দৃশ্যটা খুব স্বাভাবিকভাবেই ক্লাইনের মনের পর্দায় ভেসে উঠল। আকাশে লাল রঙের চাঁদটাকে খুব আবছাভাবে দেখা যাচ্ছিল। রাস্তার দুই পাশের সুন্দর গ্যাস ল্যাম্পগুলো ভেজা রাস্তাটাকে আলোকিত করে রেখেছিল। সেখানে একটা পুরনো কোট পরা একটা ছেলে দাঁড়িয়েছিল। তার উজ্জ্বল লাল চোখ দুটো ছিল গভীর আর কিছুটা ছন্ন ছাড়া। ইয়ান রাইট, সে এখানে কেন আসলো? আমি কি আমার ড্রিম ডিভিনেশনে ঠিক এই দৃশ্যটাই দেখিনি? এটাই কি বিপদের পূর্বাভাস? ক্লাইন দরজাটা খুলে খুব সাবধানে দুই পা পিছিয়ে গেল। ডিটেকটিভ মরিয়ার্টি ইয়ান তার বাদামি রঙের টপ হ্যাটটা খুলে মাথা নিচু করে নিচু গলায় বলল, আমি ক্ষমা চাইতে এসেছি। আপনাকে এরকম একটা ভয়ানক বিপদের মধ্যে জড়িয়ে ফেলার জন্য আমি সত্যিই দুঃখিত। ক্লাইন ভুরু কুঁচকে একটু বাজিয়ে দেখার সুরে বলল, তোমার যেটা করা উচিত ছিল সেটা হলো সোজা পুলিশ স্টেশনে চলে যাওয়া। ইয়ান এদিক ওদিক তাকাল এবং তারপর মাথা নিচু করল। আমি MI9 থেকেই মাত্র বেরিয়ে আসলাম। ওটা কি সেনাবাহিনীর কোনো বিশেষ বিভাগের নাম? ক্লাইন একপাশে সরে দাঁড়াল, বসার ঘরের দিকে ইশারা করে বলল, এসো, আমরা হয়তো একটু কথা বলতে পারি। আমাকে অন্তত এটা তো জানতে হবে যে ঠিক কোন জিনিসের জন্য আমি এরকম একটা বিপদে পড়লাম। সে মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। ইয়ান কোনোরকম আনুষ্ঠানিকতা না দেখিয়ে ক্লাইনের পেছন পেছন বসার ঘরে ঢুকে গেল এবং গতবার সে ঠিক যেখানে বসেছিল সেখানেই গিয়ে বসল। সে মাত্রই কিছু বলার জন্য মুখ খুলতে যাচ্ছিল, ঠিক তখন ক্লাইন হঠাৎ করে বলে উঠল, তুমি এখন আমাকে যা বলতে যাচ্ছ সেটা যদি আমাকে আরও বড় কোনো বিপদে ফেলে দেয় তাহলে সেটা আমাকে বলার কোনো দরকার নেই। না, সবকিছু খুব শিগগিরই শেষ হয়ে যাবে। ইয়ানের গলার স্বরে এমন একটা শান্ত ভাব ছিল যেটা তার বয়সের সাথে একদমই মানায় না। ক্লাইন একটু স্বস্তি পেল এবং কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, তাহলে ঠিক কি ঘটেছিল আসলে? তার কথা শেষ হওয়ার আগেই সে দেখতে পেল ঘরের অপর প্রান্তের জানালার কাঁচ ফুঁড়ে একটা অবয়ব বেরিয়ে আসছে। কালো রাজকীয় পোশাক পরা একটা মেয়ে, লম্বা চুলগুলো খোঁপা করে বাঁধা, নীল চোখ, নিখুঁত সুন্দর চেহারা আর ফ্যাকাশে একটা মুখ। এ তো সেই নারী যে একটু আগে আয়নার ভেতর থেকে ক্লাইনকে অভিবাদন জানিয়েছিল। নারীটি মনে হল যেন মায়ার তৈরি একটা উঁচু পিঠওয়ালা চেয়ার খুঁজে পেল আর তার ওপর বসে পড়ল। সে তার বাঁ হাতের তালু দিয়ে ডান হাতের কনুইটা ধরে রাখল এবং ডান হাত দিয়ে নিজের গালটা ছুঁয়ে এমন একটা ভান করল যেন সে খুব মনোযোগ দিয়ে সব শুনছে, অথচ তার চেহারায় কোনো রকম আবেগ বা অভিব্যক্তি ছিল না। এক মুহূর্তের জন্য ক্লাইন যেন কি করবে কিছুই বুঝতে পারল না। কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর ইয়ান খুব মোলায়েম স্বরে বলল, আসলে ডিটেকটিভ জরিয়েল ফেসাক সাম্রাজ্যের একজন গুপ্তচর। তিনি বেশ কয়েকজন ভবঘুরে ছেলেমেয়েকে দত্তক নিয়েছিলেন আর তাদেরকে শিখিয়েছিলেন কিভাবে খবর জোগাড় করতে হয়। আমি তাদের মধ্যেই একজন। তাহলে ব্যাপারটা এই, আমি তাহলে একটা বিশাল গুপ্তচর বৃত্তির ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে পড়েছি। ক্লাইনের কাছে হঠাৎ করেই পুরো বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেল। ইয়ান কফি টেবিলটার দিকে তাকিয়ে বলতে লাগল, আমাদের বয়সের একটা বড় সুবিধা আছে আর মানুষজন সাধারণত আমাদের পাত্তা দেয় না, যার ফলে আমরা অনেক দরকারি খবর জোগাড় করে ফেলতে পারি। 2 সপ্তাহ আগে আমি হেলমোসুইনের পাণ্ডুলিপি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পাই। হেলমোসুইন? ক্লাইনের কাছে নামটা খুব পরিচিত মনে হল।
ইয়ান তার দিকে মুখ তুলে তাকিয়ে বুঝিয়ে বলল, তুরানি ফন হেলমোসুইন সম্রাট রোজেলের পর সবচেয়ে মহান বিজ্ঞানী, একজন গণিতবিদ, একজন মেকানিস্ট এবং দ্বিতীয় প্রজন্মের ডিফারেন্স ইঞ্জিনের জনক। তাহলে এই সেই ব্যক্তি। ক্লাইনের হঠাৎ করেই তার সম্পর্কে জানা তথ্যগুলো মনে পড়ে গেল। তিনি যে শুধু একজন বড় মাপের বিজ্ঞানী ছিলেন তা নয়, একজন পাগল বিজ্ঞানীও ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে মানুষের অস্তিত্বের মধ্যে যে জন্মগত ত্রুটি আছে সেটা কেবল মেশিনের মাধ্যমেই ঠিক করা সম্ভব। তিনি এত বেশি চিনি খেতে ভালোবাসতেন যেন ওটাই তার শরীরের শক্তির একমাত্র উৎস ছিল। তৃতীয় প্রজন্মের একটা ডিফারেন্স ইঞ্জিন নিয়ে গবেষণা করার সময় তিনি খুব রহস্যজনকভাবে গায়েব হয়ে যান, আর তিনি এতই গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন যে সব দেশই তাকে খুঁজে বের করার চেষ্টা করছিল। তার পাণ্ডুলিপি, ওই পাণ্ডুলিপিটা কি তৃতীয় প্রজন্মের ডিফারেন্স ইঞ্জিন সংক্রান্ত কোনো বিষয় নিয়ে লেখা? ক্লাইন একটু বাজিয়ে দেখার জন্য প্রশ্ন করল। ডিফারেন্স ইঞ্জিন হল হিসাব নিকাশ করার জন্য তৈরি একটা যান্ত্রিক যন্ত্র। এটা দিয়ে বৈজ্ঞানিক গবেষণা আর নানা রকম প্রজেক্টের কাজের গতি দারুণভাবে বাড়িয়ে তোলা যেত। ক্লাইনের মতে বাষ্পীয় যুগে এটা ছিল কম্পিউটারের একটা দারুণ বিকল্পরূপ। অবশ্য বর্তমানে এটা দিয়ে কেবল যোগ বিয়োগ বা হিসাবের কাজই করা সম্ভব ছিল। ইয়ান মাথা নাড়াল। আমি নিশ্চিত নই। আমি আসলে ওটা নিজের চোখে দেখিনি। হয়তো ওই বিষয়ের সাথে জড়িত কোনো আইডিয়া সেখানে থাকতে পারে। সে এক মুহূর্তের জন্য থামল, তারপর কি ঘটেছিল সেটা খুলে বলতে শুরু করল। আমি যখন ডিটেকটিভ জোরিয়েলকে এই খবরটা দিলাম তখন তিনি ভীষণ খুশি হয়েছিলেন, আর আমাকে বলেছিলেন ওই সূত্রটা ধরে আরও খোঁজখবর নিতে। অন্যদিকে তিনি নিজের সাথে সাথে খবরটা তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে দেন। পাণ্ডুলিপিটা ঠিক কোথায় আছে সেটা খুঁজে বের করতে আমার বেশ খানিকটা সময় লেগে গিয়েছিল, কিন্তু বিপদের কথা ভেবে আমি ভয় পাচ্ছিলাম, তাই আমি ওটা সরাসরি চুরি করতে যাইনি। আমি ডিটেকটিভ জোরিয়েলের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, আর এরপর কি হলো সেটা তো আপনাকে আগেই বলেছি। ডিটেকটিভ জোরিয়েলের বাড়িতে কেউ একজন ঢুকেছিল, কারণ তার বানানো অনেকগুলো ছোট ছোট ফাঁদ নষ্ট অবস্থায় পড়েছিল, আর আমার যোগাযোগের কোনো জবাবও তিনি দেননি। জিম্যাঞ্জার গ্যাং আমাকে ধরে ফেলার চেষ্টা করল। আপনার সাহায্যে আমি নিশ্চিত হতে পেরেছিলাম যে ডিটেকটিভ জোরিয়েল মারা গেছেন। আমি তার মৃতদেহ থেকে একটা নকল দাঁত খুলে নিয়েছিলাম। ওহ, এটা ঘটেছিল আমরা আলাদা হয়ে যাওয়ার পর। ডিটেকটিভ জোরিয়েল আমাকে বলেছিলেন যে ওই নকল দাঁতটার ভেতরের দিকে তার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে খুব জরুরি প্রয়োজনে যোগাযোগ করার একটা উপায় খোদাই করে লেখা ছিল। এমন একটা উপায় যেটা তিনি নিজেও জানতেন না, আর তিনি আমাকে বলেছিলেন যে কোনো বড় বিপদ ঘটলেই কেবল তিনি দাঁতটা খুলে ফেলবেন। ক্লাইন আলতো করে মাথা নেড়ে বলল, তাহলে তুমি কি একটা টেলিগ্রাম পাঠিয়েছিলে? ইয়ানের চেহারায় খুব বিরল একটা অবাক হওয়ার ছাপ ফুটে উঠল, আর সে জিজ্ঞেস করল, এমআইডের লোকেরা কি আপনাকে এই কথাটা বলেছে? না, আমার এক বন্ধু ঘটনাক্রমে তোমাকে বাকাডি স্ট্রিটে দেখতে পেয়েছিল। ক্লাইন খুব স্বাভাবিক ভঙ্গিতে একটা মিথ্যে অজুহাত বানিয়ে নিল। বুঝতে পেরেছি। ইয়ান ভীষণ হতাশ হয়ে মাথা নাড়ল। আমি টেলিগ্রামের মাধ্যমে ব্যাকল্যান্ডে ডিটেকটিভ জোরিয়েলের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করি এবং আমাদের দেখা করার সময় জায়গা আর কিভাবে দেখা হবে সেটা ঠিক করি, কিন্তু তার পরপরই জিম্যাঞ্জার গ্যাং আমাকে খুঁজে বের করে ফেলে। না, একদম সত্যি বলতে সেটা ছিল ইন্টিস রিপাবলিকের একজন গোয়েন্দা কর্মকর্তা। এমআইডের লোকেরাই আমাকে কথাটা বলেছিল। ভাগ্য ভালো ছিল যে এমআইড একদম ঠিক সময় সেখানে পৌঁছে গিয়েছিল, আর দুই পক্ষের মধ্যে একটা মারাত্মক লড়াই শুরু হয়ে যায়। আমি সেই সুযোগ কাজে লাগিয়ে সেখান থেকে পালিয়ে আসি। কিন্তু আজ বিকেলে যখন আমি ডিটেকটিভ জোরিয়েলের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে দেখা করতে যাই, তখন ইন্টিস গোয়েন্দা কর্মকর্তারা আবার আমার ওপর অতর্কিত হামলা চালায়। দুর্ভাগ্যবশত আমি তাদের হাতে ধরা পড়ে যাই, আর আমি মরতে ভীষণ ভয় পাচ্ছিলাম, তাই আমি যা যা জানতাম সব তাদের বলে দিই। কিন্তু তারা কথা রাখেনি, উল্টো আমাকে মেরেই ফেলতে চাইছিল। ঠিক সেই মুহূর্তে এমআই শেষমেশ আমাকে খুঁজে বের করে ফেলে। ঠিক এরকম মুহূর্তগুলোতেই তোমাকে 15 কি 16 বছরের একটা কিশোরের মতো দেখায়। ক্লাইন যখন মনে মনে এসব ভাবছিল, ঠিক তখনই ইয়ানের বলা কথা সূত্র ধরে তার মাথায় হঠাৎ করে একটা সমস্যার কথা খেলে গেল। এর আগে যখন সে বুঝতে পেরেছিল যে জোরিয়েলের মৃতদেহে গুরুত্বপূর্ণ কিছু একটা রয়ে গিয়েছিল এবং ইয়ান সেটা খুব সফলভাবেই সরিয়ে নিতে পেরেছে, তখন সে বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলেছিল, এই ভেবে যে হয়তো ওই বিয়ান্ডারের দক্ষতার কিছুটা অভাব ছিল, আর মিডিয়ামশিপ থেকে খুব একটা দরকারি তথ্য পাওয়া যায়নি বলেই হয়তো বিয়ান্ডার কিছু একটা মিস করে গেছে। কিন্তু মিস্টার অ্যাম্বাসেডারের দলে সিআর পাথওয়ের একজন মিড সিকোয়েন্স বিয়ান্ডার আছে, এটা নিশ্চিত হওয়ার পর পুরো পরিস্থিতিটাই খুব অদ্ভুত আকার ধারণ করল। এত শক্তিশালী মিডিয়ামশিপ ব্যবহার করার পর নকল দাঁতের ব্যাপারটা তাদের চোখ এড়িয়ে যাবে, এটা কোনোভাবেই সম্ভব না। মৃতদেহটাকে ওরকম একটা দুর্গমার খুঁজে পাওয়া যায় না, এমন জায়গায় ফেলে রাখাটা তো কোনো ফাঁদ বলে মনে হচ্ছিল না। ইয়ানের বর্ণনার সাথে মিলিয়ে দেখলে উত্তরটা একদম পরিষ্কার হয়ে যায়। ক্লাইন মাথা নেড়ে বলল, তুমি কি কখনো এই সম্ভাবনাটার কথা ভেবে দেখেছ যে ডিটেকটিভ জোরিয়েলের ঊর্ধ্বতন কর্মকর্তার আশেপাশে এমন কেউ আছে যে বিশ্বাসঘাতকতা করেছে, এমন একজন যে ইন্টিস গোয়েন্দা বিভাগের সাথে হাত মিলিয়েছে? আর ঠিক এই কারণেই পাণ্ডুলিপির সূত্রটা হাতে পাওয়ার সাথে সাথেই জোরিয়েলের আসল পরিচয় ফাঁস হয়ে গিয়েছিল এবং তাকে খুন হতে হয়েছিল, আর এই কারণেই তোমার উপরেও অতর্কিত হামলা চালানো হয়েছিল।
কারণটা হল ইন্টিস অ্যাম্বাসেডরের কাছে ডিটেকটিভ জোরিয়েলের ঊর্ধ্বতন কর্মকর্তা সম্পর্কে সব তথ্য আগে থেকেই ছিল, আর ঠিক সেই কারণেই দাঁতের ভেতরে লেখা জরুরি যোগাযোগের উপায়টাকে সে কোনো পাত্তাই দেয়নি। ডিটেকটিভ জোরিয়েল তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে খবরটা জানিয়েছিল বলেই তাকে নিজের জীবন দিয়ে তার চরম মূল্য চোকাতে হয়েছে। কথাটা শুনে ইয়ান একেবারে হতভম্ব হয়ে গেল। বেশ কিছুক্ষণ সময় পার হওয়ার পর সে রাগে নিজের হাতের মুঠো শক্ত করে ফেলল, নিজেকে সামলে নেওয়ার আপ্রাণ চেষ্টা করতে করতে বলল, আমি তো এভাবে একবারও ভেবে দেখিনি। আপনি সত্যিই একজন দুর্দান্ত গোয়েন্দা। সে খুব নিঃশব্দে বুক ভরে একটা শ্বাস নিল এবং কথার প্রসঙ্গ পাল্টে ফেলল। পাণ্ডুলিপিটা কোথায় আছে সেটা আমি এমআইকে বলে দিয়েছি, আর বাকি যা কিছু জানতাম তার সবই জানিয়ে দিয়েছি। কথার ফাঁকে তারা আপনার বিপদের কথাও উল্লেখ করেছিল। তারা আমাকে মিথ্যা বলার জন্য সন্দেহ করেনি, আবার আমার উপর নজরদারি করার জন্য কাউকে পাঠায়নি। ওরা সবাই পাণ্ডুলিপিটা দখল করার প্রতিযোগিতায় নেমে পড়েছে। তবে ওরকম একটা চাপের মুখে আসলে কারও পক্ষেই মিথ্যা বলা সম্ভব নয়। এ কথা বলে ইয়ান উঠে দাঁড়াল আর খুব নিচু হয়ে সম্মান জানাল, দয়া করে আমাকে আবারও ক্ষমা চাওয়ার সুযোগ দিন। আপনাকে এই ঝামেলার মধ্যে জড়ানোর জন্য আমি দুঃখিত। আসলে আমার জন্য আপনাকে কিছুই লুকিয়ে রাখার দরকার নেই। পুরো পরিস্থিতিটা ভালোভাবে বুঝতে পারার পর ক্লাইন একটু হেসে বলল, না, এই পুরো ঘটনাটাতে প্রধান সমস্যাটা হলো আমি নিজেই একটা মস্ত বড় ভুল করে বসেছি, আর সেই ভুলের জন্যই আজ আমার এই অবস্থা। ইয়ানের কথাগুলো শোনার পাশাপাশি সেই ইয়ানের দেওয়া পুরো ঘটনার বর্ণনা আর গত কয়েকদিনের নিজের অভিজ্ঞতার কথাগুলো মিলিয়ে দেখছিল এবং সে নিশ্চিত হল যে সে দুটো বড় ভুল করেছে। যখন আমি বুঝতে পেরেছিলাম যে ইয়ানের ব্যাপারটা ওপর যতটা সাধারণ মনে হচ্ছে আসলে ততটা সাধারণ নয়, তার শিকড় অনেক গভীরে, তারপরেও আমি কাজটা হাতে নিয়েছিলাম। সেটা অবশ্য খুব একটা বড় সমস্যা ছিল না, কারণ আমি ভেবেছিলাম এর সাথে শুধু স্থানীয় গ্যাংগুলো জড়িয়ে আছে, আর সেখানে বড়জোর এক বা দুজন বিয়েন্ডার থাকতে পারে যারা কখনোই নিজেদের আসল পরিচয় প্রকাশ করার সাহস পাবে না। কিন্তু ডিফিনেশন করার জন্য আমার কাছে পর্যাপ্ত তথ্যের অভাব ছিল, আর শেষ পর্যন্ত সেটা ব্যর্থতায় রূপ নেয়। এটা এমন একটা বিষয় ছিল যেটা আমি আমার নিজের সামর্থ্য দিয়েই সমাধান করতে পারতাম, আর সাধারণ দৃষ্টিকোণ থেকে বিচার করলে এতে কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। আমি চাইলে এই সুযোগটাকে কাজে লাগিয়ে ব্যাকল্যান্ডের বিয়েন্ডারদের সাথে একটা যোগাযোগের রাস্তাও তৈরি করে ফেলতে পারতাম। জোরিয়েলের মৃতদেহটা খুঁজে পাওয়ার পর এবং এই ঘটনার শেকড় যে অনেক গভীরে সেটা নিশ্চিত হওয়ার পর আমার উচিত ছিল নিজের গোপন পরিচয়ের গুরুত্বটা উপলব্ধি করা এবং খুব কঠিন সিদ্ধান্ত নিয়ে নিজেকে এই কেস থেকে সম্পূর্ণ সরিয়ে নেওয়া। আমার উচিত ছিল ইয়ানকে তার বাকি ঝামেলাগুলো নিজের মতো করে মেটানোর সুযোগ দেওয়া। এতে কোনো সমস্যা তো হতোই না, বরং এটাই হতো সবচেয়ে বুদ্ধিমানের মতো আর সতর্ক একটা সিদ্ধান্ত। আমি যে ভুলগুলো করেছিলাম তার মধ্যে একটা হলো, মেরসল্ট যখন আমার কাছে এসেছিল তখন আমি এতটুকুও ঘাবড়ে যাইনি বা ইয়ান সম্পর্কে কোনো কথাই তাকে বলিনি। আমি কেবল এটাই ভেবেছিলাম যে সে বোধহয় কোনো গ্যাংয়ের সদস্য, আর ওই গ্যাংয়ের পেছনে হয়তো কয়েকজন বিয়ন্ডারের হাত আছে। কে ভাবতে পেরেছিল যে এই ঘটনার সাথে ইন্টিস অ্যাম্বাসেডরের মতো এত বড় মাপের একজন মানুষ জড়িয়ে থাকবে? আর এর চেয়েও বড় কথা হলো, আমি কখনোই আশা করিনি যে মেরসল্ট এতটা বেপরোয়া আচরণ করবে। নিজের কাজে ব্যর্থ হওয়ার পর সে আমাকে কোনো রকম হুমকি ধামকি দেয়নি বা আমাকে ভয় দেখানোর চেষ্টা করেনি, এমনকি অন্য কোনো পথও বেছে নেয়নি। তার বদলে সে সোজা আমাকে খুন করার জন্য চলে এসেছিল, যাতে মৃত্যুর পর আমার ওপর মিডিয়ামশিপ ব্যবহার করে সব তথ্য বের করে নেওয়া যায়। সে আমাকে আমার সিদ্ধান্তের জন্য আফসোস করার সামান্য সুযোগটুকু পর্যন্ত দেয়নি, আর এর ফলে আমার অবস্থা আরও বেশি খারাপ হয়ে পড়েছিল। তাই এই ভুলটাকে খুব বেশি ব্যক্তিগত বা খুব মারাত্মক কোনো ভুল বলা যায় না। যে ভুলটার কারণে আমাকে সত্যি সত্যি এমন একটা অসহায় পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে সেটা হলো একদম শুরুতে আমার করা খুব ছোট একটা ভুল। আমি শার্লক মরিয়াটি নামে ছদ্মবেশ না নিয়েই বাড়িটা ভাড়া নিয়েছিলাম আর কাজটাও হাতে নিয়েছিলাম। এর ফলস্বরূপ মিস্টার অ্যাম্বাসেডরের কাছে আমার বিয়ন্ডার পরিচয় ফাঁস হয়ে যাওয়ার পর আমি সেখান থেকে পালাতে পারিনি। এমনকি যখন আমি প্রচণ্ড ভয় পাওয়ার আর দিশেহারা হয়ে যাওয়ার নিখুঁত অভিনয় করেছিলাম, যাতে করে এমআইড এবং পুলিশ বিভাগ বিশ্বাস করে যে এরকম অবস্থায় আমার পালিয়ে যাওয়াটাই সবচেয়ে স্বাভাবিক, তখনও আমি পালানোর সাহস করতে পারিনি। আমার ভয় হচ্ছিল যে মিস্টার অ্যাম্বাসেডর যখন প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে খুঁজে পাবে না, তখন সে সরকারি কর্মকর্তাদের কাছে আমার সম্পর্কে সব তথ্য ফাঁস করে দেবে। আর একজন নাইটহক হিসেবে আমার অভিজ্ঞতা অনুযায়ী নাইটহক্স, মিশনারি হাইভ মাইন্ড এবং ম্যান্ডেটেড পানিশার্সের মতো বেশিরভাগ সরকারি বাহিনী অনিবন্ধিত বিয়ন্ডারদের প্রতি একটা গভীর শত্রুতা পোষণ করে। তারা আমাকে কেবল একজন লো সিকোয়েন্স বিয়ন্ডার ভেবে কখনোই অবহেলা করবে না, বরং তারা সাথে সাথে আমার বিরুদ্ধে তদন্ত শুরু করে দেবে। সময়ের সাথে সাথে আমার চেহারাই আমার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়াবে। এরপর চার্চ অফ এভারনাইটের হাই সিকোয়েন্স বিয়ন্ডাররা আমাকে হন্যে হয়ে খুঁজবে, কারণ একটা গ্রেড জিরো সিল্ড আর্টিফ্যাক্টের সাথে জড়িয়ে থাকার পরও আমি আবার পুনর্জীবিত হয়ে ফিরে এসেছি। অন্যরা হঠাৎ করেই এই বিষয়গুলো ভুলে যাবে বা এগুলোকে একদমই গুরুত্ব দেবে না,
এমনটা হওয়ার কোনো সুযোগই নেই। সবচেয়ে খারাপ কী হতে পারে তার জন্য আমাকে আগে থেকেই পরিকল্পনা করে রাখতে হতো, আর মিস্টার অ্যাম্বাসেডর কোনো পদক্ষেপ নেওয়ার পর যদি আমি সেটা আটকানোর চেষ্টা করতাম তাহলে নিশ্চিতভাবেই অনেক দেরি হয়ে যেত। সেটা গুপ্ত হত্যা হোক, দেহরক্ষী খোঁজা হোক বা প্রয়োজনীয় জিনিসপত্র কেনা হোক, সবকিছুর জন্যই সময়ের দরকার। একমাত্র যদি মিস্টার অ্যাম্বাসেডর আর তার সহকারী মারা যায় অথবা তার মৃত্যুর তদন্তের দিকে সবার মনোযোগ ঘুরে যায়, তাহলেই কেবল আমি এই লুকিয়ে থাকা বিপদের হাত থেকে পুরোপুরি রেহাই পাব। তার সহকারীর তো সরকারি কোনো পদমর্যাদা নেই, তাই সে চাইলেই সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে পারবে না। বড়জোর সিকোয়েন্স 9 বা সিকোয়েন্স 8-এর একজন সাধারণ মানুষের জন্য, যার কোনো খোঁজখবরই কেউ জানে না, তার বিরুদ্ধে গিয়ে আমাকে পুলিশে ধরিয়ে দেওয়ার মতো কোনো যুক্তিসঙ্গত কারণই তার কাছে নেই। অবশ্য তার মৃত্যুটাকেই সবচেয়ে ভালো সমাধান বলা যায়, তাহলে ভবিষ্যতে আর কোনো বিপদের আশঙ্কাই থাকবে না। মিস্টার আজিকের কাছে সাহায্য চাওয়ার বদলে বা 008-এর কারণে আবারও সবার নজরে পড়ার বদলে অথবা হাই সিকোয়েন্স বিয়ান্ডারদের তাড়া খাওয়ার বদলে মিস্টার অ্যাম্বাসেডরকে গুপ্তহত্যা করাটাই তুলনামূলকভাবে অনেক বেশি সহজ একটা উপায়। এমনকি যদি আমি ব্যর্থও হই তাহলেও আমাকে এই দুটো পরিণামের যে কোনো একটাই ভোগ করতে হবে। দীর্ঘশ্বাস। সবকিছুই আসলে একদম শুরুতে আমার ছোট্ট একটা ভুলের জন্য শুরু হয়েছিল। আমি শুধু এটাই ভেবেছিলাম যে 50 লাখেরও বেশি মানুষের এই বিশাল শহরে, যেখানে আমাকে খুব কম মানুষই চেনে, আর আমি যেখানে ইচ্ছে করেই নাইটহক্সদের এড়িয়ে চলছি, সেখানে প্রতিদিন ছদ্মবেশ পরে ঘুরে বেড়ানোর কোনো দরকার নেই, কারণ ছদ্মবেশ নিলে বরং মানুষের কাছে আমার আচরণ আরও বেশি সন্দেহজনক মনে হবে। অথচ এই ছোট্ট একটা ভুলের জন্য আমাকে 10,000-এরও বেশি স্বর্ণমুদ্রা মাসুল হিসেবে গুনতে হবে, তাও আবার এই সমস্যার সমাধান হবে কিনা তার কোনো গ্যারান্টি ছাড়াই। আমি সত্যি সত্যি একজন ক্লাউনের মতো, যার করা ছোট্ট একটা ভুলের কারণে একের পর এক ঘটনা ঘটে চলেছে, আর শেষ পর্যন্ত দর্শকদের খুশি করার জন্য সে মরিয়া হয়ে নিজের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে। এসব কিছুর মূলে রয়েছে আমার অভিজ্ঞতার অভাব। আমার 2 জীবনের পুরো সময়কাল মিলিয়ে এই প্রথমবার আমি একজন পলাতক আসামির মতো জীবন কাটাচ্ছি। একবার এই ঝামেলাটা পুরোপুরি মিটে গেলে বিয়ন্ডার হিসেবে আমার পরিচয় ফাঁস হয়ে যাওয়াটা আর ততটা বিপদের কারণ হবে না। সবাই তখন এটাই ভাববে যে একজন দেহরক্ষী খুঁজতে গিয়েই আমি কোনোভাবে একটা জাদুকরি পানীয় হাতে পেয়ে গেছি, আর কেউ আমার আসল পরিচয় নিয়ে কোনো সন্দেহও করবে না। অবশ্য ভবিষ্যতে আমাকে নিয়মিত চশমা আর গোঁফ পরার অভ্যাস তৈরি করতে হবে, যাতে করে আমার আশেপাশের মানুষজন ধীরে ধীরে আমার এই নতুন চেহারার সাথে মানিয়ে নিতে পারে। ভবিষ্যতে কেউ যখন আমার সম্পর্কে জানতে চাইবে, তখন তাদের চোখে কেবল এই নতুন চেহারাটাই ভেসে উঠবে। পুরো ব্যাপারটা ভালো করে চিন্তা করার পর ক্লাইনের হাসিটা আরও কিছুটা চওড়া হয়ে গেল, যেটা দেখে ইয়ানের কাছে বিষয়টা বেশ অদ্ভুত লাগল। আমার এবার যাওয়ার সময় হয়ে গেছে। আমাকে কিছুদিন একটু গা ঢাকা দিয়ে থাকতে হবে, তা না হলে ওরা আমাকে ধরে জেলে পুরে দিতে পারে। ইয়ান তার হ্যাটটা মাথায় দিল, বিদায় জানালো এবং সেখান থেকে চলে গেল। ক্লাইন তাকে আর বাধা দিল না, সে চুপচাপ দাঁড়িয়ে দেখল কিভাবে ছেলেটা লাল চাঁদের আলোর মধ্যে আস্তে আস্তে মিলিয়ে গেল। অন্যদিকে জানালার পাশে বসে থাকা সেই নারীটি কখন যে সেখান থেকে উধাও হয়ে গেছে সেটা ক্লাইন টেরই পায়নি।